পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজজির রচনা প্রাচীন সাধুদের কথা প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৭। স্বামী গম্ভীরানন্দ। স্বামী সংশুদ্ধানন্দজি ভবতারণ মহারাজ এসে গম্ভীর মহারাজকে বললেন, বারাসত আশ্রম থেকে মহাপুরুষ মহারাজের একখানি স্মৃতিকথা বেরোবে। আপনাকে মহাপুরুষ মহারাজের একটি সংক্ষিপ্ত জীবনী লিখে দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজি হলেন। তিনি তখন স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এর ইন্ডেক্স তৈরি করছেন। দারুণ খাটুনি। এত কাজের মধ্যে গুরুর জীবনী লিখে আমাকে দিয়ে বললেন, আমার হাতের লেখা বিশেষ ভালো নয়, তুমি একটু ভালোভাবে লিখে প্রেসে পাঠিয়ে দাও। আর একদিন অদ্বৈত আশ্রমের ট্রাস্টি মিটিংয়ের অ্যাজেন্ডা লিখে আমাকে টাইপ করতে দিলেন। আমি তার কাছে নিয়ে গেলে তিনি না দেখেই সই করে সব ট্রাস্টির নামে পাঠিয়ে দিতে বললেন। আমি বললাম, আপনি না পড়ে সই করে দিলেন। তিনি বললেন, তুমি তো পড়েছ, তবে আমি কেন আবার দেখব? এভাবে তিনি আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে দিতেন। আমি যেন ভুল না করি, এজন্য আমাকে সদা সতর্ক থাকতে হতো। আমাদের একজন ব্রহ্মচারী তখন অদ্বৈত আশ্রমের ভাণ্ডারী। সে দক্ষিণ ভারতীয় এক ব্রহ্মচারীকে মজা করে ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট খাইয়ে দিল। অথচ ওই ব্রহ্মচারী কঠোর নিরামিষাশী। সে বুঝতে পারেনি। যখন সে জানতে পারল, সে অসুস্থ হয়ে পড়ল এবং গম্ভীর মহারাজকে জানালো। মহারাজ তখন ভাণ্ডারী ব্রহ্মচারীকে ডেকে বললেন, এই প্রথম এবং এই শেষ। এরপর যদি তুমি এরূপ ব্যবহার করো, তোমাকে রামকৃষ্ণ মিশন থেকে বিদায় নিতে হবে। ঠাকুর কারো ভাব নষ্ট করতেন না, জেনে রেখো। তিনি রেগে গেলে যে কি কঠোর হতে পারতেন বলবার নয়। আর একদিন সন্ধ্যাবেলায় এক ব্রহ্মচারী ও এক সাধু ক্যারাম খেলছিল। তিনি নিচ থেকে সোজা উপরে উঠে এসে বললেন, এখন সন্ধ্যাবেলা, জপ ধ্যান করতে যাও। এমন দৃপ্ত কণ্ঠে বললেন যে সবাই ভয় পেল। তার পরদিনই ক্যারাম বোর্ড চলে গেল সরিষা আশ্রমের ছেলেদের জন্য। আর একদিন কয়েকজন সাধু মিলে একটা বিশেষ সিনেমা দেখতে যান। গম্ভীর মহারাজ ও আমি মাত্র আশ্রমে। রাত্রে খাওয়ার পর আমাকে বললেন, ওহে, তুমি যে গেলে না? আমি বললাম, আমার ওসব ভালো লাগে না। তিনি বললেন, দেখো, সাধু জীবনে ওসব দেখে বেড়ানো ভালো নয়। বহির্মুখী বৃত্তি এসে পড়ে। অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্টকে গরমের 6 মাস মায়াবতী এবং শীতের 6 মাস কলকাতায় থাকতে হয়। আমি একবার মায়াবতীতে গম্ভীর মহারাজের কাছে কাজের ব্যাপারে চিঠি দিই। তিনি 15/5/1961 তারিখে উত্তরে লেখেন, দেখো, ছোটবেলায় পারিব না বলে একটা কবিতা পড়েছিলাম, তাই তোমাকে লিখছি। এটাই তোমার চিঠির উত্তর। পারিব না ও কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো বারবার। 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার। পারিব না বলে মুখ করিও না ভার। চিঠিখানি ছিল সংক্ষিপ্ত, কিন্তু চিরদিনের জন্য তা মনে গেঁথে গিয়েছে। মায়াবতীতে তার সঙ্গে থাকা আমার হয়ে ওঠেনি, কিন্তু কলকাতায় তাকে ঠাকুর স্বামীজির ও বেদান্তের গ্রন্থ প্রকাশনের ব্যাপারে অমানসিক পরিশ্রম করতে দেখেছি।
একবার পড়ে বা এডিট না করে বই প্রেসে ছাপতে পাঠাতেন না। বই শেষ হয়ে আসছে তা আগে থেকে তাকে জানাতে হতো। এর মধ্যে তিনি নিজের লেখা চালিয়ে যেতেন। ব্রহ্মসূত্র ইংরেজিতে অনুবাদ করতে তার 5 বছর লেগেছিল। তারপর নিজেই একটা পোর্টেবল টাইপরাইটারের সাহায্যে টাইপ করতে শুরু করেন। ম্যানেজার মহারাজ একজন পেশাদার টাইপিস্ট লাগিয়ে ওই কাজ থেকে তাকে অব্যাহতি দেন। স্বামীজির জন্মশতবার্ষিকীর সময় মন্মথ ভট্টাচার্যকে লেখা স্বামীজির একটা নতুন চিঠি পাওয়া যায়। সেটা তিনি ইংরেজিতে অনুবাদ করে আমার মারফত মঠে স্বামী মাধবানন্দজিকে দেখাতে পাঠান। তিনি সেটা পেয়ে বলেন, গম্ভীরানন্দ অনুবাদ করেছে, আমাকে কেন আবার দেখতে হবে? যা হোক, স্বামী মাধবানন্দজি সেটা দেখে গম্ভীর মহারাজকে ফেরত পাঠান। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে যাতে কোনো ভুল না থাকে তার জন্য প্রাণ দিয়ে খাটতেন। মেরি লুইস বার্কের নিউ ডিসকভারিজ থেকে যেভাবে চয়ন করে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে তথ্য সংযোজন করেছেন, সেটা তাঁর দারুণ বিচক্ষণতার পরিচয়। 1961 সালে অদ্বৈত আশ্রম ওয়েলিংটন লেন থেকে ডিহি এন্টালি রোডে স্থানান্তরিত হয়। স্বামী যোগাত্মানন্দজি নতুন বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করতেন এবং গম্ভীর মহারাজের পরামর্শ গ্রহণ করতেন। আশ্রমের প্রতিটি কাজে তাহার উৎসাহের অন্ত ছিল না। আমাদের প্রত্যেকের কাজ এমনভাবে ভাগ করে দেওয়া ছিল যে কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা ছিল না। 1959 বা 1960 সালের 1 জানুয়ারি গম্ভীর মহারাজ কাশীপুরে কল্পতরু উৎসবে সভাপতিত্ব করেন। আমি তার বক্তৃতা শুনতে গিয়েছিলাম। জনৈক বিখ্যাত বক্তা হরিপদ ভারতী তার ভাষণে বলেন যে শ্রীরামকৃষ্ণ এবার গৃহস্থদের জন্য এসেছেন। সন্ন্যাসীরা তো ভগবান লাভের জন্য সব কিছু ত্যাগ করেছেন ইত্যাদি। আমার পরিষ্কার মনে আছে, গম্ভীর মহারাজ সভাপতির ভাষণে বলেন, শ্রীরামকৃষ্ণদেব গৃহস্থদের জন্যও আসেননি, সন্ন্যাসীদের জন্যও আসেননি। যারা মনে প্রাণে ভগবান লাভ করতে চান তাদের জন্যই তিনি এসেছিলেন। কি অপূর্ব গুছিয়ে বলবার ক্ষমতা ছিল তার! গম্ভীর মহারাজের কাছ থেকে বক্তৃতার এই বিষয়টি শিখেছিলাম। যে টপিক ঘোষণা করা হয়েছে সেটাই বলবে, এলোমেলো অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনবে না। গম্ভীর মহারাজ ছিলেন খুব স্ট্রেট। বক্তৃতার যা বিষয় সেই বিষয়েই বলতেন। এলোমেলো অপ্রাসঙ্গিক কথা বলতেন না, আবোল তাবোল বলতেন না, অতিশয়োক্তি পছন্দ করতেন না, একটুও রংচং লাগিয়ে কথাবার্তা বলা পছন্দ করতেন না। একদিন আমাকে একটা মজার গল্প বললেন। শোনো, একজন লোক ছিল, বড্ড বাড়িয়ে বলতো। তার বন্ধুরা বলল, তুই বড্ড বেশি বাড়িয়ে বলিস। লোকটি বলল, যখন আমি বাড়িয়ে বলবো তখন আমাকে একটা খোঁচা মারিস পেছন থেকে। গল্প বলার সময় সে বলছে, বাঘ শিকার করতে গিয়েছিলাম, বাঘটা 18 ফুট লম্বা, বন্ধুরা দিয়েছে খোঁচা। লোকটি বলল, ইয়ে, আমার কাছে ফিতে ছিল না, তবে 15 ফুট তো হবেই। আবার খোঁচা। তারপর বলল, 15 ফুট না হোক, এই 12 ফুট তো হবেই। এমনি করতে করতে নেমে এসেছে 6 ফুটে, আবার খোঁচা। শেষে বলল, তবে কি বলতে চাস, বাঘটার ল্যাজ ছিল না? গম্ভীর মহারাজ খুব চাপা প্রকৃতির ও নিরভিমান লোক ছিলেন। তার মধ্যে আত্মম্বরিতা কখনো দেখিনি। খুব সুন্দর বক্তৃতা দিতেন।
কত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু কখনো ওসব বিষয়ে আলোচনা করতেন না। কেউ ওই প্রসঙ্গ তুললে এড়িয়ে যেতেন বা অন্য প্রসঙ্গ তুলতেন। তিনি মঠে যেতেন ট্রামে বা বাসে, ভাণ্ডারীর কাছ থেকে একটা টাকা চেয়ে নিতেন এবং ফিরে এসে বলতেন, এত খরচ করেছি। যখন মায়াবতী যেতেন তখন ট্যাক্সিতে করে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে হতো। মঠের ট্রাস্টি মিটিংয়ে যখন যেতেন, পূজনীয় দয়ানন্দজি ও গহনানন্দজি তাকে অদ্বৈত আশ্রম থেকে তুলে নিতেন। তার বিশেষ কোনো ভক্ত ছিল না, অত্যন্ত সাধারণ জামাকাপড় ব্যবহার করতেন, ঝোল ভাত খেতেন। জিভের ওপর তার অত্যন্ত সংযম ছিল। জিতাং সর্বং জিতে রসে, ভাগবতের এই উক্তি তিনি জীবনে প্রতিফলিত করেছিলেন। 1963 সালে আমি আশ্রমে অফিসের কাজ করি। হঠাৎ ভাণ্ডারী ব্রহ্মচারী চলে যাওয়ায় আমাকে তার কাজ নিতে হলো। গম্ভীর মহারাজের জন্য আলু, পেঁপে, কাঁচকলা ও 2 টুকরো মাছ দিয়ে দুপুরে ও রাতে ঝোল রেঁধে দিতে হতো। ওতে তেল মশলা নামমাত্র থাকতো। একদিন আমি বললাম, আপনার মুখে অরুচি হয় না? একটু তরকারি পরিবর্তন করে দেব? তিনি বললেন, না, তুমি যেমন দিচ্ছ তেমনই দিয়ে যাও। তিনি পছন্দ অপছন্দের পরপারে দ্বন্দ্বাতীত অবস্থায় থাকতে চেষ্টা করতেন। তখন স্বামীজির জন্মশতবার্ষিকীর উৎসব চলছে। পার্ক সার্কাসে বিরাট প্যান্ডেলে সব অনুষ্ঠান হতো। অদ্বৈত আশ্রম তখন গেস্টে ভর্তি। নিজেদের বিছানা ছেড়ে আমরা মেঝেতে মাদুর পেতে শুতাম। রান্নার জন্য একটি মাত্র বামুন 25-30 জনের রান্না করে উঠতে পারত না। আমি সকালে 5টা নাগাদ রান্নাঘরে গিয়ে ময়দা ঠাসতে শুরু করতাম ও সঙ্গে সঙ্গে জব করতাম। 6:30, 6:30টায় ঘন্টা না পড়লে গম্ভীর মহারাজ ঠক ঠক করে সিঁড়ি বেয়ে উপরে উঠে রান্নাঘরে উঁকি মেরে বলতেন, মে আই হেল্প ইউ? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।